কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগতম। আমি রফিকুল ইসলাম সবুজ, সহকারী শিক্ষক গণিত, হাজির হয়ে গেছি আজকে আরও একটা ক্লাস নিয়ে। আজকে ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণী গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ পরিমাপ যে চ্যাপ্টারটা আছে অষ্টম শ্রেণীর গণিতের পরিমাপ চ্যাপ্টার। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের পরিমাপ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পুরো ক্লাসটা দেখবে এবং এর আগের যে ক্লাসগুলো হয়েছে তোমরা আশা করি সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছো। এবং যদি তোমরা না দেখে থাকো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সেই ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পরিমাপ, এবং এটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের যে তৃতীয় যে অধ্যায়টা আছে পরিমাপ, এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই পরিমাপ নিয়ে আলোচনা করতে গেলে যে আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো, আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করি। তোমরা প্রথমে তোমাদের নিশ্চয়ই সবার কাছে বইটা আছে, তোমরা তোমাদের গণিত বইটা সবাই হাতে নাও, এবং গণিত বইটা নিলে দেখবা যে গণিত বইয়ের তৃতীয় অধ্যায়টা খুলতে দেখবা যে প্রথমেই যে সূত্রগুলো আছে পরিমাপের এককের যে সূত্রগুলো আছে, প্রথমেই যে এখানে আছে কি যে বর্গ সেন্টিমিটার থেকে মিটার, মিটার থেকে ঘনমিটার, অর্থাৎ এককে যে কনভার্ট করা, ঠিক আছে? অর্থাৎ মেট্রিক পদ্ধতি থেকে পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি, এই যে দেখো এখানে বক্স করা আছে, তোমরা নিশ্চয়ই বই থাকতে আছে সবার কাছে, বই খুলে দেখবা যেখানে আছে কি যে মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ডেসিমিটার, ডেসিমিটার থেকে মিটার, মিটার থেকে কিলোমিটার, অর্থাৎ বিভিন্ন যে কনভার্ট করে যে অর্থাৎ এককগুলো এক একক থেকে অন্য এককে রূপান্তর করা, এই সূত্র আছে অনেকগুলো প্রায়। এখানে দৈর্ঘ্য পরিমাপের, তারপর ওজন পরিমাপের, বিভিন্ন পরিমাপের সূত্রগুলোর যে এক একক থেকে অন্য এককে কনভার্ট করতে হয়। তো এই যে অনেকগুলো সূত্র আছে এখানে দেখবা তোমরা বক্স করা অনেকগুলো সূত্র আছে। তোমরা আশা করি এই সূত্রগুলো পড়ে নিবা, কেননা তোমরা যখন ম্যাথ করতে যাবা তখন এই সূত্রগুলো খুব কাজে লাগবে। কেননা থাকবে সেন্টিমিটারে, তোমাকে ক্যালকুলেশন করতে হবে মিটারে, তো সেক্ষেত্রে তুমি কত সেন্টিমিটার কত মিটার এগুলো না জানলে নিশ্চয়ই তোমরা পারবে না। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা এই সূত্রগুলো নির্ধারিত পড়বে। এছাড়া এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করতে আর যে সূত্রগুলো লাগে তার মধ্যে যেমন আয়তক্ষেত্র, আয়তাকার ঘনবস্তু, এখানে আয়তাকার ক্ষেত্র, আয়তাকার পুকুর, আয়তাকার জমি, দেখবা এরকম অনেকগুলো অঙ্ক আছে। তো সেক্ষেত্রে তোমাদের আয়তক্ষেত্রের সূত্র লাগবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা ছোটবেলা থেকে জানো, 5 থেকে পড়ে আসছো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তোমরা জানো। তারপর আমি লিখে দিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার, বর্গ একক, অর্থাৎ যে এককই থাকে না কেন, মিটারে থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, হ্যাঁ মিলিমিটার থাকলে বর্গ মিলিমিটার। যাই হোক, তার কথা হচ্ছে কি আয়তক্ষেত্রে এক কথা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা তোমরা জানো। আর ত্রিভুজের ক্ষেত্রফল, এটা লিখলাম না, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আর একটা সূত্র এই চ্যাপ্টারে কাজে লাগে, সেটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গাকার জমি দেখবা, বর্গাকার পুকুর, হ্যাঁ। তো এরকম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমি লিখে দিই, এটা তোমরা লিখে নাও। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে, বাহু স্কয়ার বর্গ এক, অর্থাৎ বর্গক্ষেত্রে জানো কি চারটা বাহুই বর্গক্ষেত্রে সমান। বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বাহু গুণন বাহু, অর্থাৎ এক বর্গক্ষেত্রে কি চারটা বাহু দৈর্ঘ্য কি হয়, বর্গক্ষেত্রে চারটা বাহু দৈর্ঘ্য কিন্তু সমান হয়। সেক্ষেত্রে বর্গক্ষেত্রে যেহেতু চারটা বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে বাহু স্কয়ার, অর্থাৎ একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুটাকে দুইবার গুণ করলে আমরা কি পেয়ে যাবো, ক্ষেত্রফল পেয়ে যাবো। এছাড়া আর যে সূত্রটা লাগে এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে, তার মধ্যে আছে আয়তাকার ঘনবস্তুর আয়তন। এই চ্যাপ্টারে আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্রটাও বেশ কাজে লাগে। তো আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্রটা কি, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র, আয়তাকার ঘনবস্তুর আয়তন। তো আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের সূত্র। অবশ্যই ঘন একক, এটা একক হবে ঘন একক, অর্থাৎ ঘন মিটার, ঘন লিটার, ঘন সেন্টিমিটার এরকম হবে।
তো সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এই তিনটে সূত্র আমি লিখলাম। এছাড়া আরো যে সূত্রগুলো আছে, আয়তাকার ঘনবস্তুর যদি বলেন যে বা ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর আমরা জানি কি 6টা তল থাকে এবং 6টা তলের প্রত্যেকটা তলের ক্ষেত্রফল আমরা বের করে 6টা তলের ক্ষেত্রফল যোগ করলে কিন্তু আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল পাওয়া যায়। সেক্ষেত্রে সূত্রটা কি 2 * AB + BC + CA, অর্থাৎ এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, আর সি হচ্ছে উচ্চতা। আমাদের সেই সূত্রটা এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে লাগবে না, এই চ্যাপ্টারে কোনো অঙ্ক লাগে না। তারপর তোমাদের বললাম তোমাদের জানা দরকার। তো আমরা এক্ষেত্রে আমরা এই যে তিনটে সূত্র লিখছি, ম্যাক্সিমাম অঙ্কে আমাদের এই তিনটে সূত্রই কিন্তু ব্যবহার হবে। তো সেক্ষেত্রে আমরা আসো এবার এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে এই চ্যাপ্টারের ম্যাথ সলভ করা যায় দেখি। তোমরা নিশ্চয়ই সূত্রগুলো আমি আরেকবার বলতেছি। একটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তোমরা জানো সবাই এটা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্তর, এটাও জানো। এই জ্যামিতি তোমাদের কাছে নতুন, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই সূত্রটা তোমাদের কাছে নতুন, এবং এছাড়া বাকি সব সূত্রগুলোই তোমরা জানো। এবং অবশ্যই তোমরা বই থেকে যে সূত্রগুলো আছে এককের কনভার্ট করে কিভাবে এই সূত্রগুলো তোমরা পড়ে যাও। চলো আমরা এই চ্যাপ্টারে একটা ম্যাথ সলভ করি। দেখো এই সূত্রগুলো ব্যবহার করে এই চ্যাপ্টারে ম্যাথ সলভ করতে চাই। এই চ্যাপ্টারে যে ম্যাথ আছে তার মধ্যে তোমরা বই দেখবে যে 10 নম্বর ম্যাথ আছে। প্রথমে 10 নম্বর ম্যাথটা কি আছে? 10 নম্বর ম্যাথটা আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার এবং পুকুর পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। বলছে পাড়ের ক্ষেত্রফল কত। তারপরে একটা চিত্র যদি আমরা দেখো, এটা হচ্ছে একটা পুকুর, আয়তাকার পুকুর। আমরা পুকুর আমরা রাখো 10 নম্বর, নিশ্চয়ই তোমাদের ধরতে হবে। তো আমরা এটা আয়তাকার পুকুর। তো এই আয়তাকার পুকুরে এই যে পার্শ্ব, তো কি দেয়া আছে? আয়তাকার পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে, এটা মনে করে দেয়া আছে এই যে 60 মিটার, আর এটা দেয়া 40 মিটার। অর্থাৎ পুকুর টুকুর যে ক্ষেত্রে পার বাদে, শুধু পুকুরে এখানে কিন্তু বলে দেয় না পারের কথা, শুধু বলছে পারের বিস্তার 3 মিটার, কিন্তু পার সহ না পার বাদে দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু বলে দেয় না। তোমাদের বুঝে নিতে হবে এরকম থাকলে, যেটা হচ্ছে পার বাদে শুধু পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার, পার বাদে শুধু পুকুরে। তাহলে আমরা পার দেওয়া আছে কত মিটার? 3 মিটার। এখানে আছে 3 মিটার, 3 মিটার পারের বিস্তার, 3 মিটার, 3 মিটার, অর্থাৎ সব দিকেই 3 মিটার করে চারপাশে পার। তো আমরা এবার চলো আমরা কি এটা ক্ষেত্রফলটা বের করি, পাড়ের ক্ষেত্রফল। তো পাড়ের ক্ষেত্রফল তোমরা একটু দেখো, এটা পাড়ের ক্ষেত্রফল কিভাবে বের করি। এটা হচ্ছে পাড় সহ পুরো পুকুরটা। তাহলে আমরা শুধু পুকুর যেটুকু আছে পাড় বাদে এটা ক্ষেত্রফল পাবো কিভাবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ 60 × 40। আর পাড় সহ যদি আমরা দৈর্ঘ্য বের করতে পারি, পাড় সহ প্রস্থ, তাহলে কি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাবো। তো পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে যদি পাড় বাদে যে পুকুরটা আছে তার ক্ষেত্রফল আমরা বিয়োগ দেই, তাহলে কিন্তু পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাবো। আসো আমরা কিভাবে করি দেখো। দেয়া আছে পুকুরের দৈর্ঘ্য, আসো কিছু দেখি দেয়া আছে পুকুরের দৈর্ঘ্য কি দেয়া আছে? পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে 60 মিটার, আর প্রস্থ দেয়া আছে 40 মিটার। অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে 60 মিটার এবং প্রস্থ দেয়া আছে 40 মিটার। তো এবার যদি আমরা ক্ষেত্রফল বের করি, পুকুরের ক্ষেত্রফল, তাহলে কি আসে দেখো, পুকুরের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত? 60 × 40, কারণ আমরা জানি কি সূত্র, পাঁচের ক্ষেত্রফল বর্গ মিটার বা দৈর্ঘ্য স্কয়ার দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখতাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল হয়ে যাবে কত আসে দেখো, সেক্ষেত্রে 2400 বর্গ মিটার। অর্থাৎ আমরা পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম কতটুকু? 2400 বর্গ মিটার। কোন পুকুরের? এই পাড় বাদে যে ভিতরে পুকুরটা আছে তার ক্ষেত্রফল। তো আমরা এবার দেখি পাড় সহ, যেহেতু পাড়ের বিস্তার দেয়া আছে 3 মিটার, পাড়ের বিস্তার তোমাদের নিশ্চয়ই মনে আছে কত মিটার? 3 মিটার হচ্ছে পাড়ের বিস্তার। তাহলে পাড় সহ দৈর্ঘ্য কত হয়? পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, দেখো এটা হচ্ছে পাড় দৈর্ঘ্য ছিল 60 মিটার। তো পাড় এই পাশেও 3 মিটার,
এই পাশে 3 মিটার, তাহলে কতটুকু দৈর্ঘ্য বাড়বে? এদিকেও 3 মিটার বাড়বে, এইদিকেও 3 মিটার বাড়বে, অর্থাৎ 6 মিটার দৈর্ঘ্য বাড়বে। তো আমরা 5 সহ দৈর্ঘ্য বের করি, তাহলে কত হবে? আগে ছিল 60, এবার তার সাথে বাড়বে কতটুকু? উভয় পাশে, অর্থাৎ দুই পাশেই কত মিটার করে? 3 মিটার করে বাড়বে। এই জন্য দুই পাশে এই 2 দিয়েছি আর গুণ 3, কারণ দুই পাশে 3 মিটার করে, অর্থাৎ 6 মিটার বাড়বে। তো এত মিটার হবে আমার 5 সহ দৈর্ঘ্য। তাহলে দেখো কত আসে? 5 সহ দৈর্ঘ্যটা আসে তাহলে 66 মিটার। তাহলে 5 সহ আমরা পুকুরের দৈর্ঘ্য পেলাম কতটুকু? 66 মিটার। তো এবার আসে আমরা 5 সহ পুকুরের প্রস্থ বের করি। তো 5 সহ যদি প্রস্থ বের করি, তাহলে প্রস্থ কি আসে? 5 সহ পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ। আচ্ছা দেখো প্রস্থ যদি বের করি 40, তাহলে উভয় পাশে 3 মিটার করে এবারও বাড়বে, 3 মিটার 3 মিটার 6 মিটার বাড়বে। কত আসে দেখো? তাহলে আসে নিশ্চয়ই কত? 40 যোগ 3 গুণে 6, এত মিটার। তাহলে কত আসলো? 46 মিটার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কেন আমি 3 গুণ 2 করে সেটা আমরা যোগ করলাম, কারণ কি 3 উভয় পাশে 3 মিটার করে, উভয় পাশে 3 মিটার করে বেড়েছে আমার, এবং সেটা উভয় পাশে, এই জন্য 2 দিয়ে গুণ করেছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 5 সহ পুকুরের দৈর্ঘ্য পেয়ে গেলাম, 5 সহ পুকুরের প্রস্থ পেয়ে গেলাম। 5 সহ পুকুরের ক্ষেত্রফল কি হয়? আমরা 5 সহ পুকুরের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে 5 সহ পুকুরের ক্ষেত্রফল কি আসে? 66 হচ্ছে দৈর্ঘ্য 5 সহ, আর 46 হচ্ছে প্রস্থ, একটা বর্গমিটার। তো আমরা গুণ করে দেখি যে কত আসে। 66 আর 46 গুণন 46, তাহলে আসে কত? 3036 বর্গমিটার। তাহলে আমরা 5 সহ পুকুরের ক্ষেত্রফল দিলাম 3036, এবং শুধু পুকুরের পার বাদে ক্ষেত্রফল ছিল 24। এখন যদি আমি বিয়োগ করি পুরোটা ক্ষেত্রফল থেকে এই মধ্যের টুকুর ক্ষেত্রফল, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল যদি বাদ দেয় তাহলে কিন্তু পার পাওয়া যাবে, পারের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে পারের ক্ষেত্রফল কি দাঁড়ায়? আমরা যদি দেখি পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল আমরা উপর দিয়ে যদি দেখি, পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল কি আসবে? 3036, তাকে কি বিয়োগ যাবে? 24। তো সেক্ষেত্রে চলে আসবে কত? বিয়োগ করলে 636। তার নিশ্চয়ই তোমরা অ্যান্সারটা পেয়ে গেছো, এটাই হবে উত্তর। তো কত আসছে? উত্তর 636 বর্গ মিটার। অর্থাৎ আমার পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেলাম 636 বর্গ মিটার। তো আমরা দেখো পুরো অঙ্কটা কিভাবে করলাম, পুরোটা আবার একবার বুঝিয়ে দিই। আমার কোশ্চেনটা ছিল, পুরো অঙ্কটার কোশ্চেনটা ছিল এমন যে একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ 40 মিটার, এবং এর পাড়ের বিস্তার 3 মিটার। তাহলে পুকুরটির ক্ষেত্রে পাড়ের ক্ষেত্রফল কত? আমরা পাড়ের ক্ষেত্রফল বের করার কথা ছিল। তো আমরা এখানে একটা পুকুর রাখলাম যার দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। এবার পাড় দিলাম চারপাশে 3 মিটার করে, পাড় সহ দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে যাবো। তাহলে কি হচ্ছে? পুকুরের দৈর্ঘ্য যে 60 মিটার, প্রস্থ 40 মিটার, তাহলে এই ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা কত? গুণ করে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফলে গেলাম 2400 বর্গ মিটার। তো যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার, তাহলে দৈর্ঘ্য উভয় পাশে 3 মিটার বাড়বে, তো 3 3 6 মিটার বাড়বে। এই জন্য আমরা 60 যোগ 6 করলে 66 মিটার আমরা হয়ে গেল পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। সেম ভাবে পাড় সহ পুকুরের প্রস্থ আমরা বের করলাম 46 মিটার, 3 মিটার 3 মিটার করে উভয় পাশে বৃদ্ধি পেয়েছে। তো পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা কি হয়? পাড় সহ দৈর্ঘ্য গুণ পাড় সহ প্রস্থ, আমরা পেয়ে গেলাম 3036 বর্গ মিটার পাড় সহ ক্ষেত্রফল। তো পাড় সহ পুকুরের, অর্থাৎ এই পাড় সহ পুরোটার ক্ষেত্রফল পেলাম 3036, আর পাড় বাদ পুকুরের ক্ষেত্রফল পেলাম 2400। তো এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাবো, এবং বিয়োগ করে পাড়ের ক্ষেত্রফল বের করলাম 636 বর্গ মিটার। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে চলে যাবো। এবার আমরা আরো একটা ম্যাথ সলভ করি। তোমাদের বইয়ে দেখবা যে 12 নম্বরে যে একটা ম্যাথ আছে, যে একটি আয়তাকার ঘরের
দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। 12 নম্বর অঙ্কটা আমরা 12 নম্বরে লিখি অলরেডি। 12 নম্বর মানে কি আছে তোমরা বই খুলে দেখো। 12 নম্বর অঙ্কটা আছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, অর্থাৎ প্রস্থ যদি হয় 5 তার দৈর্ঘ্য কত হবে 5 গুণ 1.5 অর্থাৎ 1.5 দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে। তো আমরা এরকম একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য দেয়া আছে প্রস্থের দেড় গুণ এবং এর ক্ষেত্রফল বলা আছে কত 216 বর্গ মিটার এবং বলছে কি যে এর পরিসীমা কত, অর্থাৎ আয়তাকার ঘরটার আমরা পরিসীমা বের করব। তো আসলে আমরা করি, তাহলে দেখো দেয়া আছে কি আমরা দেয়া আছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। আমরা প্রস্থও জানি না, দৈর্ঘ্য কিন্তু জানি না, শুধু ক্ষেত্রফলটা জানি। আমরা ধরি আয়তাকার ঘরে প্রস্থ যেটা আমরা জানি না, প্রস্থ x মিটার বা ক মিটার ধরে যদি না x ধরে করি আমরা x মিটার ধরে নিলাম যে আয়তাকার ঘরে প্রস্থ x মিটার। এবার তার দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য দেড় গুণ। তার দৈর্ঘ্য কত হবে 1.5 গুণন x, অথবা তুমি x সমান 1/2 এভাবে লিখতে পারো সেন্টিমিটার। কত হয় 1.5 মিটার দেড় গুণ। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কত যে আয়তাকার ঘরের দৈর্ঘ্য 1.5x আর প্রস্থ আমরা ধরেছিলাম x। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কি হয়, তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কি জানি আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমার ক্ষেত্রফল কত আসবে 1.5x স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা আয়তাকার ঘরের ক্ষেত্রফল পেয়ে গেলাম কত 1.5x স্কয়ার বর্গ মিটার। তো আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমার এখানে দেয়া আছে 216 বর্গ মিটার। তো আমি কি লিখতে পারি জানেন এই 1.5x স্কয়ার এর মান কত 216। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি কি যে 1.5x স্কয়ার এটার মান দেয়া আছে কত 216। তো সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি x স্কয়ার তাহলে 216 ভাগ 1.5 আমরা দেখি এটা করলে কত আসে 216 ভাগ 1.5 এটা করলে আসে 144। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 144। তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন যে 144 টি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে x ইকুয়াল টু কত আসে 12। অর্থাৎ আমরা পেয়ে গেলাম x এর মান 12। x এর মান 12 মানে কি আমার আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে 12 মিটার। তো তাহলে আমরা লিখতে পারি যে আয়তাকার ঘরের প্রস্থ 12 মিটার। অর্থাৎ এখানে 12 আয়তাকার ঘরের প্রস্থ 12 মিটার। অতএব আমরা যদি এখানে লিখি ব্যাক লিখুন ওকে প্রস্থ 12 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য কত আছে, তাহলে দৈর্ঘ্য ছিল কি 1.5 গুণন 12 হবে। তাহলে আমরা গুণ করে দেখি 1.5 * 12। দেখো তাহলে কত আসে 18 মিটার। নিশ্চয়ই বুঝে গেছে তাহলে আয়তাকার ঘরের যে আয়তাকার ঘর তার প্রস্থ 12 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। তো আমাকে বের করতে বলছে যে আয়তাকার ঘরটি, আর অঙ্কে ছিল কি যে আয়তাকার ঘরটির পরিসীমা নির্ণয় করো। তো আয়তাকারের পরিসীমা নির্ণয় সূত্র তোমরা ছোটবেলা থেকে পড়ছো, আমি আবার লিখে দিচ্ছি। আমরা তাহলে আয়তাকার ঘরটির পরিসীমা বের করব। আমরা যদি এখানে মুছে দেই আয়তাকার ঘরটির আমরা পরিসীমা বের করব। পরিসীমা তাহলে পরিসীমা নির্ণয় সূত্র তোমাদের মনে আছে নিশ্চয়ই কি ছিল 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। আবার মনে রাখো সূত্রটা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা সেক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য পেলাম কত, দৈর্ঘ্য পেলাম 18 আর প্রস্থ পেলাম 12।
12 আর 18 যদি যোগ করি আমরা 30, তাহলে 30 দিয়ে 60 মিটার। ওকে, তাহলে আমার এটাই হবে উত্তর, কত? 60 মিটার পরিসীমা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম যে আয়তাকার ঘরের পরিসীমা হচ্ছে 60 মিটার। আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমার কোশ্চেনটা ছিল কি, যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এবং আর বলা ছিল কি যে এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার। তো আমাকে বের করতে বলছে আয়তাকার ঘরটির পরিসীমা। তো আমরা আয়তাকার ক্ষেত্রে প্রস্থ জানি না, ধরে নিলাম যে আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং এর দৈর্ঘ্য থাকবে কত? 1.5 মানে 1.5 দিয়ে আমি প্রস্থকে গুণ দিলাম, তো দৈর্ঘ্য আসছে কত? 1.5x মিটার। তো এবার আয়তাকার ঘরের ক্ষেত্রফল কি হবে? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে কত? 1.5x স্কয়ার বর্গ মিটার হয়। তো এবার আমরা জানি কি যে আয়তাকার ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার। তো সেক্ষেত্রে 1.5x স্কয়ার এর মান কত? 216। তাহলে একটা শর্ত মতে 1.5x স্কয়ার = 216। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা 1.5 কে পাশে নিয়ে আসলাম, ভাগ করলাম, 144 হয়। এবার বর্গমূল করলে অথবা 144 আমাদের পুরো বর্গমূল হয় 12 স্কয়ার হয়। বর্গমূল করলে x কত আসে? 12 আসে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম x এর মান 12। x এর মান 12 মানে হচ্ছে আয়তাকার ঘরটির প্রস্থ হচ্ছে 12 মিটার। তো আমরা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 1.5 গুণ, তাহলে আমরা 1.5 দিয়ে 12 কে গুণ করলে 18 মিটার পাইলাম কি আয়তাকার ঘরটির দৈর্ঘ্য। তো আমরা দৈর্ঘ্য পেলাম 12 মিটার, প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম 18 মিটার এবং প্রস্থ পেলাম 12 মিটার। তো দৈর্ঘ্য যদি 18, প্রস্থ 12, আমরা বের করব পরিসীমা। আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সেক্ষেত্রে আমরা আয়তাকার ঘরের পরিসীমা বের করলাম 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 30, 2 দিয়ে গুণ করলে 60 মিটার। অর্থাৎ আয়তাকার ঘরের পরিসীমা 60 মিটার। তাহলে আমার অ্যানসার চলে আসলো 60 মিটার। আমরা এবার আরো একটা অঙ্ক চলে যাচ্ছি, তোমাদের বইয়ে দেখো। আমরা এবারে 14 নম্বর অঙ্কটা করব। হ্যাঁ, তোমরা চাইলে এটা আমি মুছে দেই, তোমরা যেহেতু তুলেছো এটা। 14 নম্বর অঙ্কটা কি আছে দেখো। আমরা যদি 14 নম্বর অঙ্কটা করি, 14 নম্বর অঙ্কটা বলছে কি, এখানে বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার লাগানো আছে। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আগে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে যেহেতু বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে, রাস্তা সহ আমরা কি বের করব? ক্ষেত্রফল বের করব, তারপর বিয়োগ করব। ওই যে পুকুরের অঙ্কটার মতো কিছুটা। তো তাহলে আমরা এবার আমরা আয়তক্ষেত্র আঁকি। আমরা যদি একটু চিত্র আঁকি ছোট করে, এটা হচ্ছে মনে করো আসে আয়তাকার ক্ষেত্র এবং তার বাইরে একটা রাস্তা আছে। এই হচ্ছে সেই রাস্তা। এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্র, এটা হচ্ছে তার বাইরে চারপাশে রাস্তা। কি দেয়া আছে এখানে? দেয়া আছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 48 মিটার, অর্থাৎ এটা দেয়া আছে 48। আর প্রস্থ দেয়া আছে 48 মিটার, আর প্রস্থ দেয়া আছে কত? 32 মিটার 8 সেন্টিমিটার। 32 আমরা এটাকে সেন্টিমিটারটাকে মিটার করে লিখব একসাথে। আর বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটা রাস্তা এবং এই রাস্তা হচ্ছে 3 মিটার। ওকে, 3 মিটার করে রাস্তা আছে। তো আমরা রাস্তার ক্ষেত্রফল বের করব। আমরা আসো আমরা অঙ্কটা করি। করলে কি হয় দেখো, এটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। তার কি দেয়া আছে? দেয়া আছে কি দেয়া আছে দেখো, দেয়া আছে আয়তাকার ক্ষেত্র। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেয়া আছে 48 মিটার, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য দেয়া আছে 48 মিটার। প্রস্থ দেয়া আছে কি? প্রস্থ দেয়া আছে 32 মিটার 8 সেন্টিমিটার।
32 মিটার 80 সেন্টিমিটার, 32 মিটার এবং 80 সেন্টিমিটার। তো আমরা জানি কি সেন্টিমিটারকে মিটারে করা যায়, আমরা পুরোটাকে মিটারে করে নেব। আমরা এই যে একটু আগে তোমাদেরকে আমরা যে প্রথম দিকে যে সূত্রগুলো পড়তে বলছি দেখো তার ব্যবহার, তাহলে কি হচ্ছে 80 সেন্টিমিটার, তাহলে আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। তো সেক্ষেত্রে আমরা 100 দিয়ে যদি 80 ভাগ দিই তাহলে মিটার হয়ে যাবে। তাহলে কি দাঁড়ায় দেখো 30 যোগ পুরোটাকে মিটার করলে 80 ভাগ 100। এখন পুরোটা মিটার হয়ে গেছে। তো আমরা যদি করি কি আছে 0.8, তাহলে কত আসলো 30.8। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য পেয়ে গেলাম 48 মিটার এবং এর প্রস্থ পেয়ে গেলাম কত 30.8 মিটার। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি। এবার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে লিখে রাখতে পারি, এটা কত 30.8। তো তার কি আসে ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল এটা কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 48 গুণন 30.8 বর্গ মিটার। আমরা গুণ করে দেখি তার ক্ষেত্রফল কি আসে, 48 গুণন 30.8 গুণন করলে আসে আমরা একটু চেঞ্জ করি, এটা আমার 32 মিটার ছিল, সরি 38 মিটার না 32 মিটার ছিল, আমরা 32 লিখব এখানে, তাহলে এটা 32 হবে। তাহলে আমরা এটা আসলো 32, আমি বইয়ে লিখলাম এটা 32 মিটার, অর্থাৎ আমার প্রশ্নটা ছিল 32 মিটার 8 সেন্টিমিটার, আমরা 30 মিটার দিয়ে করেছি। তাহলে আমার 32 আমরা 30 থেকে 32 করে দিয়েছি, তোমরা তাতে ক্যালকুলেশন করতে দেখবা এরকমই আসে। তো আমরা এবার আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে আমরা বের করে দেখি। তাহলে 48 গুণন 32.8 কি আসে 1574.4 বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কি যে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে গেলাম 1574.4 বর্গ মিটার। তো বলা আছে কি যে চারপাশে রাস্তা আছে একটা 3 মিটার বিস্তৃত রাস্তাটা, চারপাশে যেহেতু রাস্তাটা আছে আমরা তার দেখি রাস্তা বাদে অর্থাৎ রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থটা কি দাঁড়ায় আমরা এবার এটা দেখি। রাস্তা সহ দেখো যেহেতু রাস্তা আছে রাস্তা সহ দৈর্ঘ্য কি হয়, রাস্তা সহ দৈর্ঘ্য দেখো আমার দৈর্ঘ্য ছিল 48, তার সাথে এবার রাস্তা যোগ হবে, দেখো এপাশে 3 মিটার এপাশে 3 মিটার, তাহলে 48 যোগ 3 2 6, তাহলে 48 যোগ 6 করে কত হয় দেখো 54। তাহলে আমি কি পেলাম রাস্তা সহ দৈর্ঘ্য পেলাম। এবার রাস্তা সহ প্রস্থ যদি আমরা বের করি, রাস্তা সহ প্রস্থ তাহলে কি আছে দেখো আমার ছিল 32.8 ছিল, তার সাথে আমরা যোগ করব কত 32.8 যোগ 3 মিটার করে 3 মিটার 6 মিটার বাড়বে, তাহলে 2 গুণন 3 তাহলে কি দাঁড়ালো 32.8 যোগ 6, তো যোগ করে দেখো যোগ করলে কত আসে 32.8 যোগ 6 যোগ করলে চলে আসে 38.8 মিটার। তো আমার চলে আসছে রাস্তা সহ প্রস্থ কত 38.8 মিটার। তো এবার রাস্তা সহ আমরা ক্ষেত্রফলটা বের করব। তো রাস্তা সহ ক্ষেত্রফল বের করলে কি হয়, রাস্তা সহ
মনে আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো রাস্তার সঙ্গে দৈর্ঘ্য হচ্ছে 54 আর প্রস্থ হচ্ছে 38.8 দেখো বর্গমিটার। আমরা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, অর্থাৎ 54 গুণন 38.8 করলে আসে 2095.2 বর্গমিটার। তাহলে আমাদের কি চলে আসছে, আমাদের রাস্তার সহ ক্ষেত্রফল চলে আসছে 2095.2 আর রাস্তা বাদে শুধু আগে থেকে ক্ষেত্রফল ছিল কত 1574। তো আমরা যদি এবার দুইটা বিয়োগ করি তাহলে কি পেয়ে যাবো, আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। রাস্তার ক্ষেত্রফলটা কি হবে, আমরা উপরে লিখি একটু মুছে দিয়ে, আমার যেহেতু রাস্তার ক্ষেত্রফল একটু মুছে দিই আমরা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি দাঁড়ালো, অর্থাৎ রাস্তা সহ যে ক্ষেত্রফল আছে সেটা থেকে আর বিয়োগ দিব রাস্তা বাদে যে ক্ষেত্রফল ছিল সেটা 1574.4 বর্গ, এবং বিয়োগ দিলে আমরা কি আসে যা, আমরা বিয়োগ দিলে আছে 520.8 বর্গ মিটার। এটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্রফল। আমার মনে হয় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, যদি বুঝে থাকো আমি তোমাদেরকে একটু কিছু কাজ দিয়ে বসায়, তোমরা কাজগুলো বাসায় করবে। বিশেষ করে এই যে অঙ্কগুলো আমরা করলাম এখন, এই টাইপের যে অন্যান্য অঙ্কগুলো আছে এগুলো তোমরা বাসায় করবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আর অঙ্ক না করি, আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার যদি হয় নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আবার আলোচনা করব, এবং এই চ্যাপ্টারটা আলোচনা করতে বেশ আরো 2টা ক্লাস লাগবে, কারণ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যে অঙ্কগুলো শিখলাম তোমরা এগুলো বাসায় করবে, এবং তোমরা এখানে দেখবা যে আরো এরকম সেম টাইপের অঙ্ক আছে অনেকগুলো, তোমরা উদাহরণ খুঁজে দেখবা উদাহরণও অনেকগুলো কিন্তু এরকম অঙ্ক আছে, তোমরা কাজ করতে পারো, তোমরা উদাহরণের সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। এবং সাথে সাথে তোমরা এখানে যে 10 নম্বর থেকে শুরু করে 10, 11, 12, 13, 14, 15, 16, বিশেষ করে 16 নম্বর পর্যন্ত প্রায় সবগুলোই তোমরা নিজেরা চাইলে অঙ্কগুলো করতে পারো। হ্যাঁ, এবং তোমরা তাদের কাজ করো, তোমরা বাসায় 10 থেকে 16 নম্বর বাসায় প্র্যাকটিস করো, এগুলো তোমার বাইরের কাজ দিলাম। আমরা পরের ক্লাসে 17 নম্বর থেকে যে বাকি অঙ্কগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করবো। ক্লাসটির জন্য এখানে এগিয়ে নিচ্ছি, তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও। এবং যেহেতু দিন দিন রোগীর সংখ্যা কিন্তু বাংলাদেশে বাড়তেছে, সেক্ষেত্রে তোমরা বাইরে ঘোরাফেরা একদম করবে না, এবং যেহেতু সামনে ঈদ উপলক্ষে আবার বাইরে ঘুরতে যেও না, তোমরা বাসায় থাকো। এবং এবারে তোমরা বাসায় কাটা আশা করি, এবারে বাসায় অনেক ভালো কাটবে ফ্যামিলি যে মানুষ তাদের সাথে। এবারে আমরা বাইরে না যাই, বাইরে ঘোরাফেরা না করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কামনা করছি। আল্লাহ হাফেজ।